আসসালামু আলাইকুম। হ্যাঁ এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে কথা ছিল যে আইনি পরামর্শ দেওয়া হবে এবং বিশেষ করে যারা আইনের ছাত্র আছেন তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে ব্রিফ করা হবে, ধারাগুলো আলোচনা করা হবে। তো আসলে আজকে মনটা বেশি ভালো নেই কারণ আমার বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশের একটি অঞ্চলের মানুষ, তারা আজকে পানিতে ডুবে আছে, তারা খুবই কষ্টে আছে। আসলে আমার কোনো ভাই, আমার কোনো কাছের মানুষ কেউ যদি অশান্তিতে থাকে, তারা কষ্টে থাকে, তাহলে আমরা সাধারণত ভালো থাকতে পারি না, আমাদের মন মানসিকতাও ভালো থাকতে পারে না। আজকে যে বিষয়টি আমি যদি আপনাদেরকে একটু সেটা দেখানোর চেষ্টা করি, যদি একটু শোনার সুযোগ হয়। দেখেন, বৃষ্টিতে ডুবছে ত্রিপুরা, বাঁধ খোলায় পানি ঢুকেছে বাংলাদেশে। বুঝতেই পারতেছেন, আমি এটা নিয়ে একটু পরে বিশ্লেষণ করব। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সতর্কতা জারি করা হয়েছে গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য। ভারী বৃষ্টিপাতের ফলে ডুম্বুর জলাশয়ের পানি বৃদ্ধি পাওয়ার ফলে খুলে দেওয়া হয়েছে বাঁধের গেট। একটু আপনারা ভালো করে শোনার চেষ্টা করবেন, তাহলে বিশ্লেষণটা ভালো হবে। তারপর রাজ্যের 4টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে প্রায় 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত ত্রিপুরার 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত্রিপুরা এটা ভালো করে মনে রাখবেন। সংবাদ মাধ্যম বিডি নিউজ আজ বুধবার এসব তথ্য জানিয়ে প্রতিবেদনে বলেছে, বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। একটু ভালো করে একটু মেমোরি করেন দয়া করে। আর সেই কারণেই পানি ঢুকেছে বাংলাদেশে। প্রতিবেদন বলছে, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় বাগাফার 375.8 মিলিমিটার, বেলোনিয়ায় 324.4 মিলিমিটার এবং অমরপুরে 307.14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাওর, ধলাই, মুহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে যারা একটু বন্যা সম্পর্কে জানতে চান, আমাদের ভাইদের যে কষ্ট আছে সে সম্পর্কে জানতে চান, তাহলে ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারা যাবে। ত্রিপুরার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার, ধলাই নদী মৌলভীবাজারের, মুহুরী নদী ফেনী জেলার এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করছে। নিউজ 18 লিখেছে, শেষবারের মতো 1993 সালে খোলা হয়েছিল ডুম্বুর জলধরের গেট ইন্ডিয়ার। আবার 2024 সালে তা খোলা হয়। সোমবার দুপুর থেকে 3 দিন ধরে ত্রিপুরা উত্তর জেলার সনদ ধর্মগড়ে মুষলধারে বৃষ্টি চলছে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি টোটাল খবরটা যতটুকু পরে শোনালাম। ফার্স্ট হচ্ছে যে ভারত, ইন্ডিয়া আলাদা একটি রাষ্ট্র এবং বাংলাদেশ হচ্ছে আলাদা একটি রাষ্ট্র, এবং দুইটি রাষ্ট্রই কিন্তু স্বাধীন, সার্বভৌম এবং তাদের ভূখণ্ড তারা নিজেরা পরিচালনা করেন এবং এখানের ভালো মন্দ, সুফল কুফল তারা নিজেরাই ভোগ করেন। অর্থাৎ ভারতে যদি কোনো একদম স্বর্ণ দিয়ে টোটাল ভারত ভরেও যায়, তাও ভারতের মানুষই ভোগ করেন এবং ভারতের সরকার সেটা ভোগ করেন। এবং বাংলাদেশে যদি সেটা এরকম হয়, সেটাও বাংলাদেশের মানুষ ভোগ করেন। তা আমার প্রশ্ন হচ্ছে যে ভারতের যারা ভাইয়েরা আছেন তাদেরকে সহ, যে এক দেশের পানি কি আসলে চাইলে আমরা আরেক দেশের উপর ঢেলে দিতে পারি কিনা? আপনারা জানেন, যারা ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানেন, বাংলাদেশের 3 দিকেই আপনার হচ্ছে একদম পুরোপুরি ভারত। জাস্ট দক্ষিণ পূর্ব দিকে একটু অঞ্চল আছে মিয়ানমারের সাথে। আমাদের দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর, শূন্য বলা চলে, পানি আর পানি। এছাড়া কিন্তু 4 দিকেই ভারত। আমাদের এই পাশ চিন্তা করতে গেলে জলসীমায় কিছু অংশ আছে, 3 দিকে মোটামুটি ভালোভাবেই ভারত। তো আপনার পানি, আপনার হচ্ছে আপনার দেশে যে পানিগুলো উঠছে, যে পানির জন্য আমাদের বাংলাদেশের মানুষ মাঝে মাঝে কষ্ট করে, আপনি যদি সিলেটের সুরমা নদীতে যান, যারা সিলেট গিয়েছেন, নদী শুকিয়ে গেছে, নদীর ভিতরে, নদীর মাঝখানে মানুষ চাষাবাদ করতেছে।
যারা সরেজমিনে গিয়েছেন তারা অবশ্যই দেখতে পারবেন, বারবার যারা যান তারা এই বিষয়গুলো দেখতে পান। পক্ষান্তরে আমাদের যখন পানি লাগে না, আমাদের যখন বৃষ্টিপাত হয়, তখন তো আপনি ধাম করে আপনার গেটটা খুলে দেন। আর যখন আপনার প্রয়োজন হয় না, আপনার রাজ্য ডুবে যায়, আপনার রাজ্য আপনি তখন কষ্ট হয়, যখন আপনার মানুষ হাবুডুবু খায়, নড়াচড়া করতে পারে না, তখন কি করেন? আপনি সুন্দরভাবে গেটটা খুলে দিয়ে আরেকটা রাষ্ট্রকে আপনি তলিয়ে দেন। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কিন্তু একটু উঁচু, এবং ইন্ডিয়ান যে পাহাড় আপনারা দেখবেন যে অনেক বড় বড় পাহাড় সবই কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে। এটা অবশ্য জানি না যখন যারা বন্টন করছে কিভাবে হয়েছে, কখন হয়েছে। এক্ষেত্রেও আমার মনে হয় যে আমার একটি দ্বিমত আছে যে এটা ভাগ বন্টনের ক্ষেত্রে। কারণ আপনি দেখবেন যে বড় বড় পাহাড়ের ঢালু অঞ্চল থেকে বাংলাদেশের অঞ্চল শুরু হয়েছে। এটা একদমই ইন্ডিয়ার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের কাছের রাষ্ট্র, কাছের মানুষ সবসময় বন্ধু হয়, এটাই বাস্তবতা, মানতেই হবে। তো সেক্ষেত্রে এটা কি আমাদের বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে? আপনার পাহাড়ি ঢল, আপনার পানির ঢল, আপনি উঁচু জায়গা আপনি আটকিয়ে রাখবেন। আপনি কেন সেটা সময় আসলেই সেটা খুলে দিয়ে আরেকটা রাষ্ট্রের উপরে পানি আপনার দিয়ে দিবেন? আসলে আমরা দেশের মানুষরা অনেক সময় অনেক আন্দোলন সংগ্রাম করতে পারি। আমরা একজন সরকার ক্ষমতায় আসলে সাধারণ মানুষের উপরে কীভাবে তাদেরকে ওই যে আয়নাঘর বলতে যেটা বোঝায়, তারপর টর্চার সেল বলতে যেটা বোঝায়, বিভিন্ন এমপি মন্ত্রীদের কত তাদের যে গোপন ঘর আছে যেখানে আমাদের মতো আপনার মতো মানুষ নিয়ে হাতের পায়ে নখ উঠিয়ে দেয়, কারেন্টে শক দেয়, তারপর তাদেরকে বিভিন্ন নির্যাতন করে, তাদেরকে জিম্মি করে, তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে, একসাথে 8 জন 10 জন মার্ডার করে নদীর মধ্যে বালুর বস্তা সহ পানির মধ্যে ডুবিয়ে রাখে তারা। এভাবে আমরা হত্যা করতে পারি, কিন্তু আমি আপনাকে, আপনি আমাকে পারেন, কিন্তু আসল জায়গায় কিন্তু আপনারা কেউ কথা বলতে পারেন না। একজন গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে প্রথম কাজ হচ্ছে আন্তর্জাতিকভাবে যে সীমারেখা আছে, আমাদের প্রতিবেশী আছে, তাদের সাথে আমাদের যে সমঝোতা আছে সেটা তাদেরকে শক্ত করে ধরা। কিন্তু আসলে এই ব্যাপারে কেউই না। আসলে যারাই আমরা ক্ষমতা আসার পরে তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, হ্যাঁ, বিশেষ কারণে হোক, এই কারণে হোক, সেই কারণে হোক, মিউচুয়ালে হোক, ছোট রাষ্ট্র হিসাবে হোক, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য হোক। কিন্তু আসলে এই যে একটা বন্যা, আজকে আপনি দেখেন যাদের হৃদয় আছে, যারা সচেতন, যারা মানবিক, আজকে ফেনী জেলার যে অবস্থা, আজকে সারা বিকাল দেখা গেছে, দুপুর দেখা গেছে, আপনারা খুব ভালো করে ইউটিউবে সার্চ করে দেখবেন যে কি একটা পরিস্থিতি ফেনীর মানুষ আছে। তার ব্রাহ্মণবাড়িয়া পানি ঢুকে গেছে, বিভিন্ন অঞ্চলে এখন কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, হবিগঞ্জে পানি ঢুকছে। আসলে আমাদের অবস্থাটা আসলে কি? আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েছে, তাই কি হয়েছে যে তারা আমাদেরকে যখন পানি দরকার তখন পানি দিবে না, এবং যখন আমাদের পানি দরকার না তখন তারা বন্যা থেকে বাঁচার জন্য এই পানিগুলো সম্পূর্ণ তাদের, এই পানি তো আমাদের না, এই পানিগুলো সম্পূর্ণ তারা জোরপূর্বক অন্য একটি রাষ্ট্রের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা কিন্তু সাধারণত আপনার বাড়ি আমার বাড়ি হিসাব করার সময় দেখা যায় যে আমরা কিন্তু আমার বাড়ির পানি চাইলে আপনার বাড়িতে দিতে পারি, তখন বিশাল দ্বন্দ্ব লাগে। তো এটাও তো একটা রাষ্ট্র, এটাও তো একটা আলাদা ভূখণ্ড, ওটা আলাদা ভূখণ্ড। আপনার পানি আপনি আটকিয়ে রাখেন, আপনার পানি দিয়ে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি সময় মতো পানি দেন না, এখন তো আমাদেরকে আপনি ভাসিয়ে দিতে পারেন না। তো আশা করি আপনি সাধারণ মানুষ জাস্ট একটু সরব হতে পারবো, একটু প্রতিবাদ করতে পারবো, কিন্তু আসল কাজটা কিন্তু আমাদের যে সরকার তিনিই করবেন। এবং বর্তমান যে সরকার আছেন, আমরা জানি যে আন্তর্জাতিকভাবে তিনি খুবই নোন একজন পার্সন, পরিচিত, এবং তার ভ্যালুজ ইন্টারন্যাশনালি সব জায়গাতেই আছে, এটা কেউ স্বীকার করুক আর না করুক। তো সেক্ষেত্রে তিনি আন্তর্জাতিকভাবে, এই কূটনৈতিকভাবে এটা অবশ্যই সমাধান করবেন, এবং আমার এই দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ, আমার ভাইয়েরা ওই কষ্ট থেকে তারা মুক্তি পাবেন, এটাই প্রত্যাশা। আমি বিশেষ করে সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা যেন আমাদের ন্যায্য হিস্সাটা পাই। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক সম্পর্ক করতেছি, আজ পর্যন্ত তিস্তা চুক্তি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে নাই, শুধু আশ্বাস দিচ্ছে, হ্যাঁ, শুধু আমাদের এটা হচ্ছে ওটা হচ্ছে, আসলে কিচ্ছু না, একদম কিচ্ছু না, শুধু জাস্ট আমাদের শোষণ ছাড়া আমাদের আসলে কোনো অবস্থাতেই আমরা এখন এই যে আমাদের পানির জন্য ফসল তলিয়ে যাবে, আমাদের কত মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত হবে, দেশের অর্থনৈতিক অবস্থার করুণ পরিণতি হবে। কারণ হচ্ছে যে যখন বাঁধ খুলে দিবে, যখন পানি ঢুকবে, তখন আমাদের দেশের ছোট ছোট বাঁধ বেড়িবাঁধ সব ভেঙে যাবে এবং ফসল তলিয়ে যাবে, বাড়িঘর ভেঙে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, এবং সাধারণ মানুষ থেকে সরকার পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে আমরা ক্ষতিগ্রস্ত হব।
এই জন্য তীব্র নিন্দা জানাই সেই রাষ্ট্রের প্রতি যারা আমাদের উপর এরকম পানি নিক্ষেপ করছেন, তাদের পানি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন এবং পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছেন। আশা করি বাংলাদেশ সহ সকল এবং আন্তর্জাতিক মহলের সকলের এ বিষয়ে সজাগ দৃষ্টি থাকবে। সবাই ভালো থাকবেন। যারা বানভাসী আছেন, যারা বন্যা দুর্গত আছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে খুব ভালোভাবে এই দুর্যোগ মোকাবেলা করার মতো তৌফিক দান করেন এবং খুব তাড়াতাড়ি বিপদ মুক্ত করেন। এবং যার যতটুকু সামর্থ্য আছেন তারা চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য, সেটা ব্যক্তিগতভাবে হোক, কোনো উদ্যোগ নিয়ে হোক, যে কোনোভাবেই হোক। সবার প্রতি আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।